Hello students, welcome to English classes for high school students. Hope all is well. Today we are going to discuss a poem of class 12 prescribed under West Bengal Council of Higher Secondary Education. আজকে আমরা ক্লাস 12 এর একটা কবিতা ইংরেজি কবিতা আলোচনা করব। The name of the poem is Asleep in the Valley and the poet is Arthur Rimbaugh. কবিতাটি হলো Asleep in the Valley এবং কবির নাম হলো Arthur Rimbaugh. কবিতাটি শুরু করার আগে আমরা কবি সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই। Arthur Rimbaugh যার ফুল নেম হলো জাঁ নিকোলাস আর্থার রিম্বাugh। তিনি একজন ফ্রেঞ্চ পোয়েট ছিলেন, তিনি একজন ফরাসি কবি ছিলেন এবং he was a distinguished poet and he wrote about war. তিনি যুদ্ধের নিয়ে কবিতা লিখেছিলেন। বিশেষ করে সেই সময় যখন তিনি এই কবিতা লিখেন তখন একটা যুদ্ধ চলছিল, ফ্রাঙ্কো প্রাসিয়ান ওয়ার, যেটা 1870 সালে হয়েছিল এবং সম্ভবত আর্থার রিম্বাugh তিনি এই যুদ্ধকে মাথায় রেখেই এই কবিতাটি লিখেছেন এবং এটি হলো একটি ওয়ার পোয়েম বা অ্যান্টি ওয়ার পোয়েমের সময় বলা হয়। আর্থার রিম্বাugh হি পাসড অ্যাওয়ে এট দ্য টেন্ডার এজ অফ 37, মাত্র 37 বছর বয়সে তিনি মারা যান। বাট হি ইজ স্টিল রিমেম্বার্ড বাই হিজ পোয়েমস, স্পেশালি দিস ওয়ান। এবং আর্থার রিম্বাugh তিনি তৎকালীন সমাজে যে যুদ্ধের ভয়াবহতা সেই বিষয় নিয়ে এই কবিতা লিখেছেন। যাই হোক, এরপর আমরা চলে আসি কবিতা সম্পর্কে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর্থার রিম্বাugh। এই কবিতাটি আলোচনা করার আগে আমাদের জানা দরকার যে কবিতাটি কি ধরনের কবিতা। দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম। দ্য প্রেজেন্ট পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ইট ইজ আ সনেট। এটি একটি সনেট, এটি একটি চতুর্দশ বলি কবিতা, সনেট বলা হয়, 14 লাইনের কবিতা। আমরা জানি a sonnet is a poem of 14 lines with a particular rhyme scheme. and sonnet হলো একটি 14 লাইনের কবিতা যেখানে বিশেষ একটি রাইম স্কিম ফলো করা হয় এবং একটা বিশেষ থিম নিয়ে এই কবিতা লেখা হয়। সনেট নরমালি দু ধরনের হয়ে থাকে, আমরা জানি। এক নম্বর হলো ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট এবং 2 নম্বরটি হলো ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। প্রথম যে নামটা বললাম ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট, এটি স্রষ্টা হলেন ফ্রান্সিসকো পেত্রার্কা। ফ্রান্সিসকো পেত্রার্কা বলে একজন ইটালিয়ান লোক কবি ছিলেন, তিনি এই পোয়েমের স্রষ্টা। তার জন্য এটাকে অনেক সময় ইটালিয়ান সনেট বলা হয়ে থাকে এবং তার নাম অনুযায়ী এটাকে পেত্রার্কান সনেট হিসেবেও নাম পরিচিত রয়েছে। এই ইটালিয়ান সনেট বা পেত্রার্কান সনেটের যে স্ট্রাকচার ডিভিশন সেটা হলো, the first 8 lines are called octave and the last 6 lines are called sestet. এই যে পেত্রার্কান সনেটের প্রথম যে 8 লাইন, সেই প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ এবং শেষ যে 6 লাইন সেটাকে বলা হয় সেস্টেট। টোটাল 14 লাইন। এরপরে আসছি আমরা 2 নম্বর যে সনেটটার কথা বললাম, দ্য ইংলিশ সনেট অর শেক্সপিয়ারিয়ান সনেট। উইলিয়াম শেক্সপিয়ার এই ধরনের সনেট লিখেছেন, তার জন্য এটাকে অনেক সময় তার নাম অনুযায়ী শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয় এবং যেহেতু তিনি ইংল্যান্ডের লোক ছিলেন, ইংলিশ লোক ছিলেন, তার জন্য এটাকে ইংলিশ সনেটে বলা হয়ে থাকে। এই ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেটের যে স্ট্রাকচার সেটা হলো 3 কোয়াট্রেন্স এন্ড এ কাপলেট। 3টা কোয়াট্রেন্স থাকবে এবং একটা কাপলেট থাকবে। কোয়াট্রেন বলতে বলা হয় 4 লাইন, 4 লাইনকে কোয়াট্রেন বলা হয়। তাহলে 4 লাইনের একটা স্ট্যাঞ্জা, এরকম 3টা স্ট্যাঞ্জা থাকবে, মানে 3 4 12 লাইন এবং কাপলেট মানে 2 লাইন, তাহলে 2 লাইন 12 আর 2 14 লাইন হলো শেক্সপিয়ারিয়ান সনেট। যাই হোক, এরপরে আসি আমরা কবিতাটা নিয়ে। কবিতাটি মেন থিম কি? দ্য মেন থিম অফ দ্য পোয়েম Asleep in the Valley is the futility
and destruction of war. যুদ্ধ সোলজারদের জীবনে কি ভয়াবহতা নিয়ে আসতে পারে, কি ক্ষতি করতে পারে, সেই নিয়ে এই কবিতাটি রয়েছে এবং ভেরি কন্ট্রাস্টিং ওয়েতে কবি সুন্দরভাবে এই বিষয়টি তুলে ধরেছেন। আমরা টাইটেলে আসি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই টাইটেল ডিসকাশন করার আগে আমরা বলি যে এই টাইটেলটি অরিজিনালি বা এই কবিতাটি অরিজিনালি ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়েছিল এবং দ্য ফ্রেঞ্চ টাইটেল অফ দ্য পোয়েম ওয়াজ লা ডোমিও লিভাল। লা ডোমিও লিভাল এটা হলো ফ্রেঞ্চ ভার্সন অফ দ্য পোয়েম, যার ইংলিশ রেন্ডারিং আমরা জানি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এবং এই কবিতা হলো একটি অ্যান্টি ওয়ার পোয়েম। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই কবিতাটি ফ্রি ভার্স, মানে এখানে কোনো রাইম স্কিম সেরকম তিনি ফলো করেননি, বরঞ্চ ফ্রি ভার্সে অর্থারিম্ব এই কবিতা লিখেছেন। যাই হোক, এরপর আমরা কবিতার মধ্যে চলে আসি। কবিতাটি আমরা ডিসকাশন করার আগে, আমরা লাইন টু লাইন ডিসকাশন করব, তার আগে আমরা কবিতাটা একবার পড়ি। আশা করি তোমাদের প্রত্যেক সামনে বই রয়েছে, তোমরা বইটি বের করো। বই বের করে দেখো, আমিও প্রত্যেকটা লাইন পড়ছি, তোমরা সেটা ফলো করো। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অর্থারিম্ব। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays. They fill the hollow full of light. A soldier, very young, lies open-mouthed, a pillow made of fern beneath his head, asleep, stressed in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed, his feet among the flowers. He sleeps. His smile is like an infant's, gentle without guile. Ah, nature, keep him warm. He may catch cold. The humming insects don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast, at peace. In his side there are 2 red holes. যাই হোক, এরপর আমরা কবিতাটি ডিসকাশন আসি, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করি। The very first line of the poem, a small green valley where a slow stream flows. এটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটা নদী হালকাভাবে বয়ে যাচ্ছে। A small green valley, এটি ছোট্ট সবুজ উপত্যকা। ভ্যালি বলতে কি, দেখবে পাহাড়ের দুটো পাহাড়ের যে মাঝের অংশ, যেটা ঢালু অংশ, সেই ঢালু অংশকে ভ্যালি বলা হয়। তাহলে সেইখানে স্মল গ্রিন ভ্যালি, সবুজ রঙের, সেখানে অনেক ধরনের সবুজ গাছ বা সবুজ ঘাস রয়েছে, তাই গ্রিন বলা হয়েছে। এ স্মল গ্রিন ভ্যালি where a স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা হালকা নদী বয়ে যাচ্ছে, খুব ধীর গতিতে, স্লো, হালকা, স্ট্রিম মানে নদী, তাহলে ধীর গতিতে একটা নদী বয়ে যাচ্ছে। and leaves long strands of silver on the bright, এবং নদী যখন বয়ে যাচ্ছে মনে হয় নদী একটা ছাপ ফেলে যাচ্ছে। কিসের? a long strands of silver, long strands, লম্বা, strands মানে ফিতে টাইপের একটা বিষয় বলা হয়েছে, ফিতে। long strands of silver, সেটা কিসের? সিলভার, রূপলি। মানে যখন সেই নদীর জল কলকল করে বয়ে যাচ্ছে উপত্যকার মধ্য দিয়ে, তখন সেটা দূর থেকে যেন মনে হচ্ছে একটা ফিতে, রূপলি রঙের ফিতে, ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপর দিয়ে বয়ে যাচ্ছে। খুব সুন্দর সিমিলি এখানে কবি তুলে ধরেছেন। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, এবং মাউন্টেনের টপ, একদম পাহাড়ের যে উপরে, আমরা জানি এখানে যে আমাদের হিল টপ রয়েছে, সেগুলো মাউন্টেন টপ মানে পাহাড়ের উঁচু থেকে, স্ট্রিম দ্য সানস রেজ, সূর্যের যে রশ্মি, সূর্যের যে আলোক, সেইখান থেকে বয়ে আসছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এবং এই যে সূর্যের রশ্মি সেগুলো কি করছে, যে হলো বলতে এখানে
যে গর্ত টাইপের যে অন্ধকারময় জায়গা রয়েছে, বিশেষ করে দুটো পাহাড়ের যে মাঝের অংশ, যেটাকে উপত্যকা বলছি আমরা, হলো সেইটা হালকা আলো কম আছে, কিন্তু সেখানে যখনই সূর্যের আলো পড়লো সেটা পুরো আলোতে ভর্তি হয়ে গেল। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। তাহলে প্রথম 4 লাইন আরেকবার দেখা যাক। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে খুব হালকাভাবে স্লোলি একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট, এবং ছেড়ে যাচ্ছে তার সঙ্গে একটি রূপলি ফিতের মতো সেই নদীকে দেখাচ্ছে, যেটা সবুজ ঘাসের উপর রয়েছে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিমস দ্য সানস রেজ, এবং পাহাড়ের উঁচু থেকে, টপ থেকে কি হয়েছে, সেখান থেকে সূর্যের আলো ভরিয়ে দিচ্ছে। দ্য ফিল দ্য হলো ফুল অফ লাইট, এবং যে গর্তের মতো জায়গা দেখা যাচ্ছে উপত্যকা, সেটাকে আলোতে ভরিয়ে দিচ্ছে। মানে ফার্স্ট 4 লাইনস আমরা দেখলাম, এখানে এটা সিনিক বিউটি, ন্যাচারাল বিউটির কথা কবি বলেছেন। নেক্সট, আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড, একজন সৈনিক, একজন সোলজার, ভেরি ইয়াং, যার খুব কম বয়স, বেশি বয়স নেই, লাইজ, সে শুয়ে আছে, ওপেন মাউথড, মুখ খোলা অবস্থায়, ওপেন মাউথড, এটা খুবই সিগনিফিকেন্ট। ওপেন মাউথড, নর্মালি কোনো যদি জীবিত মানুষ ঘুমিয়ে থাকেন তখন নর্মালি দেখা যায় মুখ বন্ধ থাকে, কিন্তু কোনো লোক যদি মারা যায়, যখন ধরুন মারা যায় তখন দেখা যায় মুখটা কিন্তু খোলা থাকে, পরে আমরা সেটা মুখটা বন্ধ করে দিই অনেকে। কিন্তু ওপেন মাউথ, ইট ironically or metaphorically symbolizes that the soldier is dead. A soldier very young, একজন সৈনিক যে খুব কম বয়স, lies open mouthed, মুখ খোলা অবস্থায় শুয়ে আছে। A pillow made of fern beneath his head, এবং তার মাথার তলায় একটা পিলো মানে বালিশ, একটা বালিশ রয়েছে। কিসের তৈরি সেটা? ও ফার্ন, মানে ওই লতা পাতা গুল্ম এসব দিয়ে তৈরি। ফার্ন বিনিথ হিজ হেড, মানে সোলজার শুয়ে আছে এবং তার তলায় বালিশ। সেই বালিশ কিসের? ফার্ন দিয়ে তৈরি একটা বালিশ। এখানে প্রশ্ন আছে যে বালিশটা যে ছিল সোলজারের মাথায় তলায়, সেটা কি দিয়ে তৈরি? তো অবশ্যই সেটা ফার্ন বা লতা গুল্ম দিয়ে তৈরি। asleep, সে ঘুমন্ত অবস্থায় রয়েছে। stressed in the heavy undergrowth, এবং সে হাত পা ছড়িয়ে কেবল শুয়ে আছে। undergrowth, stressed মানে ছড়িয়ে আছে, in the heavy undergrowth মানে চারদিকে প্রচুর লতা পাতা গুল্ম সবুজ রয়েছে, সেটাকে heavy undergrowth বলা হয়েছে। pale in his warm green sun-soaked bed, এইখানে একটা বিষয় আমরা দেখলাম, পেল। পেল বলতে ফ্যাকাসে, কালারলেস। নর্মালি যখন কোনো মানুষ মারা যায় তখন তার শরীরটা আস্তে আস্তে ফ্যাকাসে হয়ে যায়। তাহলে এখানে আমরা কিন্তু আস্তে আস্তে কিছু ইনফরমেশন পাচ্ছি যে এই যে সোলজার, সে বলা হচ্ছে অ্যাসলিপ, কিন্তু আসলে সে মারা গেছে। তাই পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সান-সকড বেড, তাকে ফ্যাকাসে পেল দেখাচ্ছে, এবং সে কোথায় শুয়ে আছে? ইন হিজ ওয়ার্ম গ্রিন সান-সকড বেড, তার যে বিছানা সে কোথায়? সে ঘাসের উপর রয়েছে। সেটা ঘাসে কি আমরা জানি সূর্যের কিরণ পড়েছে, তাহলে সেটা ওয়ার্ম, উষ্ণ রয়েছে, এবং ঘাস থাকার জন্য গ্রিন, এবং সূর্যের রশ্মি সেখানে শুষেছে, তাই জন্য সানসফট বলা হয়েছে। তাহলে আমরা যে দেখলাম নেক্সট যে 4 লাইন, এটা আবার আসি। এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড, একটি সৈনিক যে খুব কম বয়স, তার সে শুয়ে আছে, তার মুখ খোলা আছে। আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, এবং একটা বালিশ রয়েছে এবং তার মাথার তলায়, এবং সেটা ফার্ন বা লতা পাতা গুল্ম দিয়ে তৈরি। asleep stressed in his heavy undergrowth, এবং তার শরীর কি? সোলজার শরীর সে ছড়ানো রয়েছে, স্ট্রেসড অবস্থা রয়েছে, এবং সেই ঘাসের মধ্যে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সান-সকড বেড, এবং উষ্ণ সবুজ ঘাসের মধ্যেও তাকে ফ্যাকাসে দেখাচ্ছে। because he is no more, because he is dead. তাহলে আমরা ফার্স্ট 8 লাইনস বা ফার্স্ট যে অক্টেভ দেখলাম 8 লাইন, তাতে দেখলাম কি যে একটা সুন্দর ন্যাচারাল বিউটিফুল একটা সিনারি রয়েছে, এবং সেইখানে একটা সোলজার সে শুয়ে আছে, এবং তাকে বিছানা বা তাকে পিলো, তার বালিশ প্রদান করেছে প্রকৃতি, এবং তাকে
আনন্দের মধ্যে সেখানে রেখেছে। নেক্সট সেস্টেট বা নেক্সট যে 6th লাইন সেটা আমরা আসি। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, তার পা দুটো যে রয়েছে, তার যে পা ফিট, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলো পায়ের উপরে রয়েছে, তার পাগুলো ফুলের উপরে রয়েছে। কারণ আমরা দেখলাম এর আগে তার যে মাথা, তার নিচে একটা বালিশ ছিল, পিলো, কি দিয়ে সেটা ফোন দিয়ে তৈরি। এরপরে প্রশ্ন আসে তার পাগুলো কোথায় আছে, এটা একটা এমসিকিউ কোশ্চেন আছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলো ফুলের উপরে রয়েছে। এটাও খুব কিন্তু মেটাফরিক। ফুল নর্মালি যখন মানুষ মারা যায়, when someone dies, তারপরে কিন্তু তাকে ফুল দেওয়া হয়, তার গলায় বা তার পায়ে বা তরুজে ফুল দেওয়া হয়। তাহলে এইখানে কিন্তু এই যে ফুলের কথা বলা হয়েছে, যে তার পায়ের দিকে ফুল রয়েছে, তারা বলতে চাইছে যে হি ইজ নো মোর, সে নেই, সে মারা গেছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, সে ঘুমন্ত অবস্থায় রয়েছে। হিজ স্মাইল, তার যে হাসি, ইজ লাইক এন ইনফ্যান্টস, একজন শিশুর জেন্টেল উইদাউট গাইল, জেন্টেল উইদাউট গাইল, গাইল মানে ছলনা, মানে একজন বাচ্চা শিশুর যে হাসি, যেমন তার মধ্যে কোনো ছলনা প্রতারণা থাকে না, খুব একেবারে নিষ্পাপ ইনোসেন্ট, সেরকম এখানে যে আমাদের সোলজার তার হাসিটাকে বলা হয়েছে। দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ কম্পেয়ার্ড টু দ্যাট অফ অ্যান ইনফ্যান্টস স্মাইল দ্যাট ইজ জেন্টেল উইদাউট গাইল। আহ নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। এবারে কবি কিন্তু রিকোয়েস্ট করছেন হয়তোবা কাকে, নেচারকে, প্রকৃতিকে, কি করতে, যে কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখতে। কারণ কি, কারণ হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্য তিনি বলছেন যে একটি রিকোয়েস্টিং সুরে তিনি বলছেন যেন তাকে উষ্ণ রাখা হয়, কারণ সে ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এবং তার সঙ্গে সঙ্গে যে চারপাশে যে ইনসেক্টস, কীট পতঙ্গ রয়েছে যেগুলো গুনগুন করছে, সেগুলোকেও তিনি বলছেন ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তাকে ডিস্টার্ব করে, সে ঘুমোচ্ছে, রেস্ট মানে সে ঘুমোচ্ছে। হি স্লিপস ইন সানলাইট, সূর্যের আলোকে সে ঘুমিয়ে রয়েছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটি হাত তার বুকের উপরে রয়েছে। অ্যাট পিস, খুব শান্তিতে সে ঘুমোচ্ছে। নর্মালি দেখবে যদি আমরা কোনো হাত যদি বুকের উপরে শরীরের উপর রাখি, মানে খুব ডিপ স্লিপ, খুব গভীর নিদ্রায় সে আছে। তাই কবি বলছেন হি স্লিপস ইন সানলাইট, সূর্যের আলোকে ঘুমোচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট এট পিস, একদম শান্তিতে সে ঘুমোচ্ছে, একটি হাত তার বুকের উপরে রয়েছে। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes. দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন অফ দ্য পোয়েম। এই লাইনটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। ইন হিজ সাইড, একটা সাইডে তার, দেয়ার আর 2 red holes, দুটো লাল গর্ত রয়েছে। 2 red holes, এই যে 2 red holes, এই তিনটা শব্দই কিন্তু পুরো কবিতার মানে পাল্টে দিল। এতক্ষণ আমরা দেখছিলাম সে শুয়ে আছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে সে কি কারণে শুয়ে আছে। বিকজ হি ইজ নো মোর, হি ইজ ডেড, সে মারা গেছে। হি ইজ কিল্ড, তাকে হত্যা করা হয়েছে। হু হ্যাজ কিল্ড হিম, কে হত্যা করেছে তাকে? দ্য মডার্ন ওয়ারফেয়ার, যুদ্ধ তাকে হত্যা করেছে। দ্য 2 red holes, এখানে 2 red holes বলতে বলা আছে দ্য বুলেট উন্ডস, বুলেট মানে হলো গুলি, তার দুটো গুলি লেগেছে, দুটো গুলি লাগার যে চিহ্ন তার সাইডে, সেই দুটো গুলি লাগার চিহ্ন লাল, সেই গর্ত করেছে সেই দুটো গুলি, এবং তাই সেটাতে মারা গেছে। The 2 red holes, it actually indicate the bullet wounds. The bullet wounds that soldier might have received when he was in warfare. যখন সে যুদ্ধে গেছিল তখন সে দুটো গুলি সে খেয়েছে বা দুটো গুলি লেগেছে, এবং তার জন্য সে মারা গেছে। তাহলে এখন আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সে আসলে কিন্তু অ্যাসলিপ বা ঘুমন্ত অবস্থা নিয়ে সে মারা গেছে। তাহলে আমরা টাইটেলটাই আসি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ঘুমন্ত অবস্থায় উপত্যকার মধ্যে রয়েছে। তাহলে এখানে অ্যাসলিপ বলতে তাকে বলা হয়েছে ডেড, দ্য সোলজার ইজ ডেড ইন দ্য ভ্যালি। নর্মালি লিটারেচার আমরা দেখি অনেক সময় শেক্সপিয়ার বা অন্যান্য যারা কবি রয়েছেন তারা স্লিপকে অনেক সময় ডেথের সঙ্গে কম্পেয়ার করেন, বা অফেন স্লিপ ইজ কল্ড দ্য সেকেন্ড ব্রাদার অফ ডেথ। তাহলে এখানে স্লিপ ইন দ্য ভ্যালি মিনস দ্য পোয়েট ইজ ডেড, হি ইজ ডেড ইন দ্য ভ্যালি, সে উপত্যকার মধ্যে মৃত অবস্থায় শুয়ে আছে। তাহলে কি দেখলাম আমরা দেখলাম যে ফার্স্ট 8 লাইনস, তারপরে 6
লাস্ট 6 লাইনস এবং সেইখানে কবি অর্থাৎ রিম্ব তিনি খুবই কন্ট্রাস্টিং ওয়েতে এখানে খুব সুন্দর পিকচার তুলে ধরেছেন and the poet is describing the beauty of the nature. In contrast, he has presented the horrible picture of a soldier's death. So this poem is all about war. It is a war poem. Rather, it is an anti-war poem. এখানে যুদ্ধের বিরুদ্ধে তিনি কথা বলেছেন যে যুদ্ধ কি যুদ্ধ তোমরা শুনেছো উইলফ্রেড ওয়েন হি ওয়াজ এ ফেমাস ওয়ার পোয়েট ইংলিশ ওয়ার পোয়েট তিনি বলেছেন war is nothing but a butchery of young soldiers young lives. যুদ্ধ হলো একটা কসাইখানা যেখানে ইয়াং সোলজার্সদেরকে হত্যা করা হয় এবং সেইখানে যুদ্ধের কবিতায় এখানে যুদ্ধের কথাই তিনি বলেছেন রন্থারিম্ব এবং এই কবিতার মধ্যে দিয়ে he has tried his level best to make the people aware মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন যে যুদ্ধ ভালো জিনিস নয় we should avoid it এটা আমাদের অ্যাভয়েড করা উচিত and we should live in peace and harmony আমাদের শান্তির মধ্যে এবং সম্প্রীতির মধ্যে বসবাস করা উচিত যাই হোক কবিতাটা আমি তোমাদের পড়ালাম এরপরে আমি আজকে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেল এরপরের দিনে আমি একটা ভিডিও নিয়ে তোমাদের দেবই এবং সেইখানে আমরা আলোচনা করব যে বিভিন্ন কোশ্চেন রয়েছে এখান থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছে যেমন এখান থেকে এমসিকিউ কোশ্চেন শর্ট আনসার কোশ্চেন এবং লং কোশ্চেন তাহলে এমসিকিউ এসএকিউ আর এলইকিউ এই তিন ধরনের কোশ্চেন আমরা আলোচনা করবই প্রথমে আলোচনা করব যে কোন কোন প্রশ্নগুলো লাস্ট ইয়ারে এসেছে সেগুলো তোমাদের উত্তর বলবো আলোচনা করব এবং তারপর সম্ভাব্য তোমাদের কি এই বছরের যে পরীক্ষা এই পরীক্ষার জন্য কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেগুলো বলবো এবং তাদের যে উত্তর সেগুলো তোমাদের সাথে আলোচনা করবই যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ এবং এই বোঝাতে গিয়ে যদি যেহেতু আমি প্রথমবার এরকম ভিডিও বানাচ্ছি যদি কোনো অসুবিধা হয়েছে বা যদি বুঝতে না পারো তো এটা তোমরা প্লিজ কোনো মাইন্ড করবে না এবং তার সঙ্গে বলি যে তোমরা যদি কোনো বিষয়টা না বুঝতে পেরেছো বা কোনো ডাউট যদি থাকে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিয়ে আমাকে জানাবে তাহলে সেগুলো আবার আমি নতুন করে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে ওকে বাই থ্যাংক ইউ